আসসালামু আলাইকুম। বলছিলাম গোল্ড নিচের লিকুইডিটি গুলা খেতে আসতেছে। এই লিকুইডিটি গুলা খুব স্ট্রং সেল শুরু হয়েছে নিউ ইয়র্ক সেশনের শুরু থেকে। এখানে আমার এর আগের ভিডিওতে বলছিলাম যে এটা একটা ভ্যালিড ডিমান্ড জোন, যেহেতু এটা লিকুইডিটি এবং এটা মিটিগেটও করছে হালকা করে। তো এখানে আর একটু ডিপ থেকে কোনো বাই পাইলে নিব। প্লাস এইটাকে যদি আবার লিকুইডিটি ধরি তাহলে এটা একটা ভ্যালিড ডিমান্ড জোন। সরি, এইটা এখান থেকেও বাই নিতে পারি। এই জোনটা ওটা আবার রাখতেছি। এখন দুইটা বাই নিছিলাম। যখন প্রথম জোনটাতে রিজেকশন দিছে, এই রিজেকশনটা সাথে সাথে বাই নিছিলাম। মেইনলি রিজেকশন দিয়ে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, এই লেভেলেই বাই করে ফেলছিলাম। এটা এবং ইনস্ট্যান্ট টাসেল হিট করছে। সচরাচর এরকম হয় না, অনেকদিন পর ইনস্ট্যান্ট টাসেল ফুল এসেল হিট করে ফেলছে। কিছু করার ছিল না আমার। সরি, এটা না, এটা ফার্স্ট এন্ট্রি। এটা এই যে 3 মিনিট ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে বাই নিছিলাম। এইখান থেকে রিজেকশন দিছে মনে করে, প্লাস এই লোটাকে গ্র্যাব করছে। সো লিকুইডিটি হান্ট এবং ডিমান্ড মিটিগেশন মনে করে এখান থেকে বাই নিয়ে ফেলছিলাম এবং ইনস্ট্যান্ট পরের ক্যান্ডেল এই এসএল হিট করে ফেলছে। আর এখানে বাই নিছিলাম মেনলি এই যে 5 মিনিট ক্যান্ডেলটা রিজেকশন দিয়ে ক্লোজ হওয়ার পরে। যেটা আবার ইনস্ট্যান্ট এসএল হিট করছে। এখন একটা জিনিস খেয়াল করলে দেখতেছি দুইটা বিগ ক্যান্ডেল দিয়ে সেল প্রেসার দেখাচ্ছে, অর্থাৎ এবং ডেইলি হাই, সরি এটা একটা লো গ্র্যাব করছে লিকুইডিটি। তো এখন যেহেতু ক্যান্ডেল নিচে ক্লোজ করে ফেলছে, যদি নিচে ক্লোজ না করে দিত রিজেকশন, তাহলে বাই চিন্তা করতাম। যেহেতু নিচে ক্লোজ করে ফেলছে, এই মুহূর্তে আসলে আর বাইয়ের কোনো চিন্তা নেই। অন্তত পক্ষে এইটুকু রেঞ্জে তেমন বাই দেখবো না। আর যদি রিভার্সাল দিয়ে ভিতরে ঢুকে কোন একটা জোন থেকে সেল দেয় তাহলে চিন্তা করব। এটা একটা লাস্ট বাইং জোন আছে না, বাই ওরকম দেখবো না। এখন আসলে যেভাবে সেল প্রেসার দেখতেছি আমার মনে হচ্ছে এই সপ্তাহে এই লিকুইডিটি গুলা খাবে। আহ, সম্ভাবনা বেশি আগামীকালকে হিউজ বাই আসতেছে। আগামীকালকেই বড় একটা বাই আসতে পারে। কিন্তু এখন
এই ২ টা অ্যাসল খাওয়ার পরে আর ট্রেড নিতে ইচ্ছা করতেছে না। ইভেন সেল যদি ভিতরে পুলব্যাক দিয়ে ড্রপও দেয়, তাও ধরতে ইচ্ছা করতেছে না। কারণ এখানে কয়েকটা স্লিপ জোন আছে। এখানে একটা রিজেকশন ব্রেক করছে, এখানে একটা রিজেকশন ব্রেক করছে, আবার এখানে একটা রিজেকশন ব্রেক করছে। টোটাল ৩ টা। এই লো, তারপরে এই লো, না ২ টা। ৩ টা না, ২ টা লো ব্রেক করছে। যে কোনোটা থেকে হয়তো পুলব্যাক দিয়ে ফ্লিপ থেকে ড্রপ দিবে। মোটামুটি আজকের দিনটা ২ টা এসএল গেল। কমপ্লিটলি মিসরিড করছি চার্ট। তবে একটা জিনিস ঠিক আছে, মিসরিড না। আমি আমার স্ট্র্যাটেজিতে স্থিতি মানে স্থির ছিলাম। এসএল খেললেও সিস্টেম ওয়াইজ এসএল, প্রবাবিলিস্টিক এসএল। স্টপ লস ২ রকম। একটা হচ্ছে সিস্টেম স্টপ লস বা প্রবাবিলিস্টিক স্টপ লস, আরেকটা হচ্ছে এক্সিকিউশন এরর রিলেটেড স্টপ লস। এক্সিকিউশন এরর রিলেটেড বলতে বোঝাচ্ছি আপনার স্ট্র্যাটেজিতে মনে করেন 60% উইন রেট আছে, কিন্তু আপনি স্ট্র্যাটেজি প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারেন নাই স্ট্র্যাটেজির ভিতরে ১০০টা ট্রেডের ভিতরে ২০টা, তাহলে আপনার অলরেডি আরো 20% স্টপ লস এক্সট্রা অ্যাড হইল। এই 20% স্টপ লস যেটা সিস্টেমের স্টপ লস না, যেটা প্রবাবিলিস্টিক স্টপ লস না, যেটা হচ্ছে এক্সিকিউশন এরর। আপনি প্রপারলি আপনার স্ট্র্যাটেজি এক্সিকিউট করতে পারেন নাই, সেই কারণে আসলে খাইছেন। চেষ্টা করতে হবে এক্সিকিউশন রিলেটেড প্রবলেমগুলো সলভ করার। আজকে যে ২ টা আসল এগুলাতে তেমন এক্সিকিউশন এরর ছিল না। একটা বোধহয় একটু রিস্ক ম্যানেজমেন্টে ঘাপলা হয়ে গেছে। একটু বড় এসএল পড়ে গেছিল। তো ইনস্ট্যান্ট এসএল খেয়ে ফেলাতে ওই ক্লোজ করার সময় পাই নাই। সচরাচর হয় কি ওই একটু উপরে গিয়ে যখন লস করতে আসে, ক্লোজ করার সুযোগ থাকে। আজকে ওই সুযোগটা পাই নাই। তো ঠিক আছে, আজকে আর কোনো ট্রেড নাই। আগামীকালকেও কি দেখবো এখনো ডিসাইড করতে পারি নাই। আগামীকালকে কোনো অ্যানালাইসিস থাকবে না, ডাইরেক্ট এন্ট্রি। অ্যানালাইসিস থাকবে না, কারণ হচ্ছে আগামীকালকে বাই আশা করতেছি, কিন্তু কোথা থেকে বাই আসবে কিছুই জানি না। আজকেই বলা আছে কোন কোন জোনগুলো, আজকে না গত কয়েক সপ্তাহ ধরেই বলতেছি। স্পেশালি গত সপ্তাহের ভিডিওগুলোতে তো আছেই যে নিচে লিকুইডিটি খাইতে আসবে। এটাই হচ্ছে গোল্ডের মূল টার্গেট, লং টার্ম ওভারভিউ। এগুলা খাওয়ার পরে পরে দেখা যাবে যে কি করে। তো মূলত বাই বাই আছেই আছি। এখন কি করতে চাচ্ছি সবকিছুই সবাই জানে, কোনো কিছু হিডেন নাই। তো এক্সিকিউশন হইলে তারপরে আবার আসব। আপাতত চার্টে সময় নষ্ট করব না আর, নিজেকে সময় দিব। সবাই নিজেকে সময় দেন, চার্টের দিকে নজর রাখেন, লিকুইডিটি গ্র্যাবের পরে রিজেকশন দিচ্ছে কিনা দেখেন। অনেকে প্রশ্ন করছে এন্ট্রি কিভাবে নেই, মানে অ্যানালাইসিস তো শেয়ার করছি, এন্ট্রি কিভাবে নেই। একটু পড়াশোনা করবেন, সব মুখে তুলে খাইয়ে দেয়া তো পসিবল না। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এটা একটা রিজেকশন, এখানেও দেখা যাচ্ছে এটা একটা রিজেকশন। কোনো একটা জোন থেকে রিজেকশন দিলে আমি এন্ট্রি নিচ্ছি। এই প্যাটার্নটা কি বুঝার মতো, মানে বুদ্ধিশুদ্ধি হয় নাই। আর যাদের হয় নাই তাদের প্রচুর পড়াশোনা করতে হবে। নর্মাল ধরেন আপনি কারো কাছে মেন্টরশিপ নিতে গেলেন, পেইড মেন্টরশিপ, সে আপনাকে ব্রেক অফ স্ট্রাকচার শিখাবে, সুইং হাই সুইং লো এগুলো শিখাবে, তারপরে শিখাবে বেসিক রিটেল কনসেপ্ট শিখাবে। এখন
সত্যি বলতে গেলে তার কোর্স যেখানে শেষ হবে, আমি শুরু করছি সেখান থেকে। আমার স্টার্টিং পয়েন্টই হচ্ছে লিকুইডিটির অ্যাডভান্স কনসেপ্ট নিয়ে। আমি কি ব্রেক অফ স্ট্রাকচার দেখি? দেখি না, কিন্তু আমার স্ট্রাকচারে ভুল হয় না। কেন হয় না? ওই স্ট্রাকচার আমার স্ট্র্যাটেজিতে বিল্ট ইন ভাবে চলে আসে। এটা আর আমার এক্সপ্লেইন করা লাগে না, কনসিয়াসলি খেয়াল করা লাগে না। ইনটুইশন এর মধ্যে চলে আসে। বা ড্রাগন বল জি একটা অ্যানিমেশন সিরিজ আছে, ওখানে আমাদের হিরো হচ্ছে এই বেটা গোকু, utilizing the defensive power of Ultra Instinct sign source Ultra Dragon Ball Wiki. না, Ultra Instinct জিনিসটা কি? Is arguably the most iconic hype-inducing ability introduced in Dragon Ball Super. Unlike standard Saiyan transformation that rely on pure power scaling or burning through raw energy, Ultra Instinct is an advanced mental and spiritual state. আলট্রা ইনস্টিংক্ট এটা একটা অ্যাডভান্সড মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল স্টেট। ইট সেপারেটস দ্য কনসাসনেস ফ্রম ফিজিক্যাল বডি, allowing every single muscle and limb to react entirely on its own, completely bypassing the delay of thought. মানে আপনার চিন্তা করার আগেই মাসল মেমোরি থেকে রিয়েক্ট করে ফেলবে। ও যখন ভিলেনের সাথে ফাইট করে জিরেন, তো ও চিন্তা করে না যে একটু পরে ও অপোনেন্টকে কি অ্যাটাকটা করবে বা অপোনেন্ট অ্যাটাক করছে কিভাবে ডিফেন্ড করবে, এটাও চিন্তা করে না। ও কমপ্লিটলি সারেন্ডার করে ফেলে প্রসেসে এবং আহ, নিজের মানে চিন্তা ছাড়া ও কাজ করতে থাকে। যখন যেটা করা দরকার শুধু সেটাই করে। তো এইটা হচ্ছে আলট্রা ইনস্টিংক্ট, একটা মেন্টাল স্টেট। তো আমি কথা বলতেছি আপনার ট্রেডিং এ এই জিনিসগুলা ইনস্টিংক্টিভ হয়ে যাইতে হবে। এখানে বসে বসে এখনো ব্রেক অফ স্ট্রাকচার হইছে তারপরে এন্ট্রি নিব, এগুলা দেখতে গেলে এগুলো দেখার দিন শেষ। এগুলা আপনারা ওই রিটেল কনসেপ্টে কমপ্লিট করে আসেন। যারা ভিডিও দেখে বেসিক কোয়েশ্চেন গুলা করতেছেন কিভাবে এন্ট্রি নিই, এগুলা টু মাচ বেসিক। ওই রকম বেসিক হইলে আমি তো ওই আগে ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল, তারপরে সাপ্লাই, ডিমান্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স, স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার, তারপরে পুল ব্যাক, ইম্পালস, এগুলা থেকে শুরু করতাম। আমি তো এগুলা নিয়ে কথাই বলতেছি না। আমি ধরেই নিছি যারা আমাকে ফলো করতেছেন তারা অন্তত পক্ষে বছর খানেক ট্রেড করে আসছেন এবং এই কনসেপ্ট গুলা এগুলা খেয়ে আসছে। এবং আমি শুরু করতেছি অ্যাডভান্স স্টেজ থেকে। কেউ যদি না বুঝেন, আমি তো কনসেপ্টের নামগুলো বলে দিচ্ছি। জেমিনি আছে, ইউটিউব আছে, আপনার ভিডিও হেল্প নিতে পারেন ফ্রিতে। সবকিছু কারো কাছ থেকে একদম মুখে লোকমা ধরে খাইয়ে দিবে এই আশায় বসে না থেকে প্রচুর পড়াশোনা করতে হবে। প্রচুর পড়াশোনা করতে হবে, না হলে বসে থাকতে হবে। কেউ কে আসবে আপনাকে মুখে তুলে খাওয়ায়ে মিলিয়নেয়ার ট্রেডার বানায় দিবে, সেই রকম এক কোনো মহামানবের অপেক্ষায়। এবং এই ধরনের মহামানব পৃথিবীতে কেউ নাই। কার ঠেকা পড়ছে আপনার মতো একটা, মানে খুব ক্লোজ মানুষই মনে করেন সেই লোকটার, কার ঠেকা পড়ছে আপনাকে মিলিয়নেয়ার বানায় দেয়ার? আপনারা লাগলে 10, 20, 30 হাজার, কয়েক লাখ টাকা সে ঠিক আছে ধার দিলেও আপনি ফেরত দিতে পারলেন না, সে চাইলেও না। তো
ওইটা বরঞ্চ তার থেকে সহজ। কারো ঠেকা পড়ে নাই, কোনো মহামানব এরকম জন্মায় নাই আপনাকে মিলিয়নেয়ার বানায় দিতে সে আসছে। আপনাকে আপনার রাস্তা নিজেকে কষ্ট করে ফাইন্ড আউট করে নিতে হবে। এই জিনিসটা মাথায় ঢুকায় নেন। আর যারা এরকম মহামানবদের আশায় থাকেন, তারা মহামানবের আশায় বাবাদের দরবারে ঘুরবেন, ক্যানভাসারদের কাছে যাবেন এবং দিন শেষে পরহস্তে ধন আর গ্রন্থগত বিদ্যা নিয়ে বসে থাকতে হবে। নিজেরে অনেক কিছু ভাববেন, কিন্তু আসলে আপনি কচু পাতায় পানি যট্টুক ওটুক জ্ঞানও নাই। কথাগুলা একটু হার্শ মনে হইলেও চিন্তা করে দেখবেন রিয়েলিটির সাথে আমার কথাগুলা যায় কিনা। আর হার্শ মনে হইলেও কিছু করার নাই। আমি আপনার থেকে টাকা পয়সা নেই নাই, আমি আপনার থেকে কোনো সাপোর্ট চাচ্ছি না যে ভাই লাইক করেন, কমেন্ট করেন, আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করেন, সাবস্ক্রাইব করেন, কোনো দরকার নাই। আমি নিজের জন্য ভিডিও বানাচ্ছি, সেগুলো আমি অনলাইনে শেয়ার করতেছি। আমার অ্যাকাউন্টেবিলিটি, আমার নিজস্ব কিছু বেনিফিট আছে দেখেই এমনি এমনি করতেছি না। আর আপনি যদি কিছু শিখে নিতে পারেন, তাতে আমার তো কোনো লস নাই। তো আপনাকে হুজুর হুজুর করার, নম নম করার আমার কোনো প্রয়োজন নাই। সো পরিশ্রম করেন। আমি কোন একটা কনসেপ্টের নাম বলছি, পরে এসে আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই কিভাবে এন্ট্রিটা নিলেন। আমি বলছি আমি রিজেকশন থেকে এন্ট্রি নিছি। অতীতে অনেকগুলা ভিডিও আছে, ওগুলোর ভিতরে বলছি। মানে আপনার জানতে ইচ্ছা করতেছে যে কিভাবে এন্ট্রিটা নিলাম, আপনি ওইগুলা দেখার সময় নাই আপনার। আপনি আমাকে টাকা দিয়ে কিনে নিছেন এবং আপনি প্রশ্ন করতেছেন যে এন্ট্রিটা কিভাবে নিলাম। তো দেখাই যাচ্ছে রিজেকশন থেকে এন্ট্রি নিছি, বলছিও রিজেকশন থেকে এন্ট্রি নিছি, কিন্তু না, বাছা ধনেরা ওই পরিশ্রমটা করতে পারবে না। সে একটা ভিডিওর কাট পিস, ধরেন 20 মিনিটের ভিডিওর সে 7-8 মিনিট দেখছে, 7-8 মিনিট দেখেই তার মনে প্রশ্ন আসছে এবং তাকে আমার উত্তর দিতে হবে। শোনা গো আমার, ট্রেডিং করতে আসছে, আপনার অপমান লাগা উচিত আমার কথায়, অপমানিত বোধ করা উচিত। তো ঠিক আছে। আর প্রশ্ন করবেন, প্রশ্নটা এমন যে আরো কয়েকজনের উপকার হবে, এরকম প্রশ্ন করাটাই ভালো। হয়তোবা কোনো কনসেপ্ট, বেসিক কনসেপ্ট গুলা করেন না, যেগুলা গুগলে সার্চ দিলেই যারা ট্রেডিং করতে আসছে, 6 মাস 1 বছর ট্রেডিং করতেছে, এগুলো তাদের জানা উচিত। এই কনসেপ্ট গুলো প্লিজ প্রশ্ন করেন না। অ্যাডভান্স কিছু কোশ্চেন করেন, অ্যাডভান্স হইলে আমি আনসার দিব, যে স্টেজ থেকে আমি শুরু করছি। আর যেগুলো মনে করেন ওই ফুটপাতের ক্যানভাসাররাও শিখাইতে পারে, ওগুলো আমাকে প্রশ্ন করবেন না। ব্রেক অফ স্ট্রাকচার কি, সাপোর্ট কোনটা, রেজিস্ট্যান্স কোনটা, তারপরে লিকুইডিটি কিভাবে মার্ক করতেছি, আপনার সামনে করতেছি, তারপরে আর কিভাবে জানতে চান আপনি? দেখায় দিচ্ছি কোনটা কোন লিকুইডিটি, আর কি চান? তো পড়াশোনা করেন, পরিশ্রম করেন। একজন একটা প্রশ্ন করছে টাইম এন্ড প্রাইস, ওই প্রশ্নটা ইম্পর্টেন্ট ছিল, ওটা নিয়ে উত্তর দিচ্ছি। সেশনাল বিহেভিয়ার গুলো সম্পর্কে প্রশ্ন করছিল। সেশনাল বিহেভিয়ার হচ্ছে, এটা নিউ ইয়র্ক সেশন, এটা এশিয়া সেশন, এটা লন্ডন সেশন। তো বাংলাদেশেরও একটা ট্রেডিং সেশন আছে, আছে না? ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা ট্রেডিং সেশন আছে না?
আপনি যদি ঢাকায় আমি খুব কম দেখছি, মাঝে মধ্যে দেখছি। খুব কম বলতে টোটালে ২ ঘন্টাও দেখি নাই। মানে আমার লাইফে ঢাকা স্টক এক্সচেঞ্জের চার্ট। কিন্তু এই জিনিসটা খেয়াল করছি যে একটা কমন প্যাটার্ন আছে সবগুলার, যতগুলার নাম বললাম, এশিয়া, লন্ডন, ফ্রাঙ্কফুর্ট। ফ্রাঙ্কফুর্ট হচ্ছে ইয়েলোটা, আর ব্লুটা হচ্ছে লন্ডন, আর রেডটা হচ্ছে নিউ ইয়র্ক, আর ওই পার্পল কালারটা হচ্ছে এশিয়া। সবগুলা সেশনের একটা কমন প্যাটার্ন যে তারা কিছু টাইমে ভলাটিলিটি এবং ভলিউম বেড়ে যায়। সেটা হচ্ছে সকালে ওপেনিং আওয়ার থেকে শুরু করে লাঞ্চ আওয়ার পর্যন্ত। লাঞ্চ আওয়ারে একটু ড্রাই সেশন আসে, আবার ক্লোজিং এর কিছুক্ষণ আগে অনেকে প্রফিট টেকিং করে ফেলে, ওই কারণে ভলাটিলিটি এবং মুভমেন্ট বেড়ে যায়, ভলিউম বেড়ে যায়। আর সকাল থেকে দুপুর পর্যন্ত হচ্ছে যে সবাই রেডি হয় ফায়ার করার জন্য। এই প্যাটার্নটা প্রত্যেকটা সেশনে কার্যকর। এখন কোন সেশনে কয়টা বাজে লাঞ্চ আওয়ার, কয়টা বাজে তারা সকালের নাস্তা কমপ্লিট করে পেট পূর্তি করে ট্রেডে বসে ভলিউম ইনজেক্ট করে, এগুলা চার্টের দিকে তাকাবেন, তাকায় বোঝার চেষ্টা করবেন কখন ভলাটিলিটি বাড়তেছে, কখন ভলাটিলিটি বাড়তেছে, কখন ভলাটিলিটি বাড়তেছে, কখন ভলিউম বাড়তেছে। এটার একটা প্যাটার্ন আছে। আমি চাইলে বলে দিতে পারি এতটা থেকে এতটার ভিতরে এই ঘটনা ঘটে, ওই ঘটনা ঘটে, কিন্তু এটা আমি বলবো না। এটা এর থেকে বেসিক জিনিস মানুষজন হোমওয়ার্ক করায়। তো আমি যেটা বলছি সেটা যদি বুঝে যান, তাহলে আপনার সারাদিন চার্টে বসে থাকা লাগবে না। আপনি জানেন কতটা বাজে আসতে হবে, আপনি জানেন কোন মুভগুলা ফেক আউট, যেমন এগুলা, এগুলা ট্রেড না করাই ভালো। টাইম ওয়াইজ এই ধরনের রিয়েক্ট করার কথা না। এখন কিছুক্ষণের ভিতরে নিউ ইয়র্ক ট্রেডাররা লাঞ্চে চলে যাবে। সো এই যে মুভটা, এই যে উপরে উঠতেছে, এখানে অনেকে প্রফিট টেকিং করে ফেলতেছে, উঠতেছে, কোন একটা জোন থেকে ড্রপ দিবে। মানে এগুলা ওই সেশনের বিগ প্লেয়াররা তাদের ডেইলি রুটিনটা কি, তারা কি করতেছে, কয়টা বাজে করতেছে, এটার একটা প্যাটার্ন আছে। এই প্যাটার্নটা আপনাকে দেখে 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 নোট করে করে বের করতে হবে। এটা যখন বের করে ফেলবেন দেখবেন টাইমের ভিতরেও আবার খেলা আছে। টাইমটা কেন ইম্পর্টেন্ট, আমি সবসময় টাইম অ্যান্ড প্রাইসের কথা অনেক জায়গায় বলছি। টাইম অ্যান্ড প্রাইসের ইম্পর্টেন্সটা হচ্ছে এই কারণে, দেখেন আপনি যে চার্টটা দেখেন, টেকনিক্যাল চার্ট, এখানে দুইটা জিনিস আছে। যে কোনো চার্টে দুইটা জিনিসই থাকে। এক হচ্ছে প্রাইস উঠানামার জন্য এই ভার্টিক্যাল যে মুভমেন্টটা, এটা হচ্ছে ওয়াই এক্সিসে হয়, ওয়াই অক্ষ। এবং ওয়াই অক্ষে কি শো করে, প্রাইস। আর এই যে এখান থেকে এদিকে যাচ্ছে প্রাইসটা, অর্থাৎ হরিজন্টালি আগাচ্ছে, এই হরিজন্টাল লাইনটা কি দেখায়, এটা দেখায় সময়। সো একটা চার্টে আসলে থাকে দুইটা জিনিস, টাইম অ্যান্ড প্রাইস, এর বাহিরে আর কিছু নাই চার্টে। আপনি যত মেন্টরের কাছে যাবেন সবাই আপনাকে প্রাইস 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 প্রাইস, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই, ডিমান্ড, ব্রেক অফ স্ট্রাকচার, অর্ডার ব্লক, ভুগি চুগি, সারাটা দিন রাত 24 ঘন্টা প্রাইস 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 শিখাবে। কেউ আপনাকে এখানে যেরকম কিছু প্যাটার্ন খুঁজে বের করছে ভার্টিক্যালি, কেউ আপনাকে হরিজন্টালি প্যাটার্ন খুঁজে বের করার কথা বলবে না। হরিজন্টাল প্যাটার্নটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, এবার আসেন নেক্সট কনসেপ্ট, আরেকটা টপিক। কেন আমি কোনো কিছু এক্সপ্লেইন করার সময়
চাইলে তো মুখে লোকমা তুলে দিয়ে খাওয়াই দিতে পারি, দেই না। আমি চাই আপনারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করেন, বারবার নিজে নিজে ঘাটেন, ভিডিওগুলো দেখেন, দেখা বাইর করার চেষ্টা করেন। কেউ যদি বের করে ফেলতে পারেন, তো সে কোন একটা জায়গায় মনে করেন বের করতে গিয়ে আটকায় গেছেন বা কনফার্মেশন প্রয়োজন, সে কমেন্ট করেন, মেসেজ করেন যে ভাই এটা কি, এটা নাকি। আপনার প্রশ্নের বুদ্ধিদীপ্ত ধরন দেখে আমি বুঝে যাব যে আপনি রাইট ট্র্যাকে আছেন। তখন আমি আপনার সাথে ডিসকাস করব। আপনি যদি ঠাস করে এসে ভাইয়া কিভাবে এন্ট্রি নিচ্ছেন, পুরা ট্রেডিং এ যতগুলা ভিডিও বানাইছি, যতগুলা যা কিছু শেয়ার করছি, সবকিছুর লক্ষ্য একটাই, কিভাবে এন্ট্রি নিতে হয়। আপনি একটা প্রশ্ন করছেন, কিভাবে এন্ট্রি ইন্ডিয়া নিছেন সেইটা এক্সপ্লেন করলে ভালো হয়। আরে বাল, আমি তাহলে করতেছিটা কি, এতক্ষণ ধরে করতেছিটা কি? আপনি না বুঝলে ভাই জানগা। আপনার প্রশ্ন করতে জানতে হবে। আপনার প্রশ্ন শুনে আমার মেজাজ গরম হয়ে যায়। এত কিছু এক্সপ্লেন করতেছি কিভাবে এন্ট্রিটা নিতে হয় সেটা বোঝানোর জন্য। আপনি সবকিছু দেখছেন বা কিছুই দেখেন নাই, ঠাস করে এসে মাঝখান থেকে 5 মিনিট দেখছেন, দেখে আপনার কাছে মনে হইলো কিভাবে এন্ট্রি নিছে এইটা আমাকে উনি বুঝাই দিলেই তো হয়, এত ভিডিও বানানোর কি দরকার। ও আপনার আব্বা আমারে জমি লিখে দিছিল তো, বা টাকা পায় আমার কাছ থেকে, আমি আপনারে মুখে তুলে লোকমা ধরে খাওয়াই দিতে বাধ্য, তাই না? আর যে জিনিস দিয়ে দিছি সেইখানের ভিতর থেকে প্রশ্ন করবেন তা না, যেই জিনিস পুরাটা দিয়ে দিছি এই পুরাটা কিভাবে করছি সেইটা ব্যাখ্যা করছি এতক্ষণ ধরে, এতগুলা ভিডিও ধরে। আপনার প্রশ্ন করলেন কি এগুলো সব কিভাবে করছেন সেটা এক্সপ্লেন করেন, তাহলে করছিটা কি এতক্ষণ। আর একদম মুখে তুলে কেন খাওয়াই দিব না? আসুন, আলফা ডিকে। আলফা ডিকে ইজ এ টাইপ অফ রেডিও অ্যাক্টিভ ডিকে। পারমাণবিক তেজস্ক্রিয় মৌলগুলা হাফ লাইফ বলে একটা কথা আছে। ধরেন 1 কেজি ইউরেনিয়াম রাখছেন, এটা কত বছরে আধা কেজি ইউরেনিয়ামে পরিণত হবে। এনার্জির সৃষ্টি এবং ধ্বংস নাই, এনার্জি এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয়। এখন এটা একটা মনে করেন প্যারেন্ট নিউক্লিয়াস, এটা হাফ হয়ে যাবে। আচ্ছা, নিউক্লিয়াস আর পরমাণুর কথা বলছিলাম বা অণুর কথা বলছিলাম, মূলত অণু পরমাণুর ওজনটাই হচ্ছে তার নিউক্লিয়াসের ওজন। ইলেকট্রনের ওজন এগুলো খুব নগণ্য, মানে আমরা পরমাণু অণুর যে ওজনটা করি এটা মূলত নিউক্লিয়াসের ওজন। নিউক্লিয়াসে দুইটা জিনিস থাকে, প্রোটন এবং নিউট্রন। তো হাফ লাইফ বলতে যেটা বললাম 1 কেজি ইউরেনিয়াম আধা কেজি হইতে কত সময় লাগে, মূলত 1 কেজি ইউরেনিয়ামের নিউক্লিয়াস ভাঙতে 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 আধা কেজি হইতে কতক্ষণ লাগে, কতদিন লাগে, সেটা হচ্ছে যে ওই মৌলের ডিকে, ক্ষয়প্রাপ্তির হার। এখন heavy atomic nucleus sheds weight to become more stable. রেডিও অ্যাক্টিভ, সে বিকিরণ ছড়ায় কেন? কারণ সে আনস্টেবল, তার ভিতরে এনার্জি খুব লাফালাফি করতেছে। তো স্টেবল হওয়ার জন্য সে এনার্জি বিকিরণ করতে থাকে। এখন এই যে এনার্জিটা বিকিরণ করতেছে, তো এটা কি নতুন জিরো থেকে সৃষ্টি হচ্ছে? না। ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, আইনস্টাইনের খুব পপুলার থিওরি, ওইটার উপর বেস করে মূলত সে মাস হারাচ্ছে। মাস বলতে ভর, ভর বলতে নিউক্লিয়াসের ভর। সে নিউক্লিয়াসের ভর হারাচ্ছে এবং বাকি যে অংশটা সেটা, যে এনার্জিটা হারাচ্ছে সেটা এই ভরের ইকুইভ্যালেন্ট। এত ডিপে যাব না, আমার তো টার্গেট এখন নিউক্লিয়ার ফিজিক্স বোঝানো না, মূলত কনসেপ্টটা বোঝানো, যে একটা নিউক্লিয়াস এভাবে তার গামা বিকিরণ করতে করতে ওজন কমতে থাকে, ক্ষয়প্রাপ্ত হয়। ঠিক সেম জিনিসটা ট্রেডিং এ আছে। একটা প্রচন্ড সাকসেসফুল স্ট্র্যাটেজি ইজ লাইক এ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। এখন এই জিনিসটা
ধরেন কারো কাছে আছে, সে ট্রেড করতেছে সিক্রেটলি, এটা দীর্ঘদিন কাজ করবে। যখনই সে এটা মার্কেটে শেয়ার করে দিবে, তখনই মনে করেন এই যে বাইটা আমি নিছি এটা অনেকেই নিছে, যখন অনেকেই নিবে তখন এটার নিচে কি অ্যাসেল জমতে থাকবে না? এখানে এই লেভেলগুলোতে মানুষ অ্যাসেল দেওয়া শুরু করবে না? যখনই অ্যাসেল দেওয়া শুরু করবে তখনই এই লেভেলগুলোতে কি লিকুইডিটি আসতে শুরু করবে, এবং তখনই এটা উপরে একটু গিয়েই আবার এই লিকুইডিটি খাওয়ার লোভে চলে আসবে। এতদিনে আমার সাথে যারা ভিডিওগুলো দেখছেন তাদের বোঝার কথা, মার্কেট মূলত লিকুইডিটি থেকে লিকুইডিটিতে মুভ করে। সো এই লিকুইডিটিটা খাইতে আসবে। তার মানে কি, যত বেশি মানুষ এখানে বাই নিবে তত বেশি লিকুইডিটি এখানে ক্রিয়েট হবে, তত বেশি সম্ভাবনা বেড়ে যাবে স্ট্র্যাটেজিটা টিপি হিট না করার। তার মানে অল্প ট্রেডাররা যখন ট্রেড করবে এখানে, তখন সম্ভাবনা বেশি এটা টিপি হিট করার। তো যারা অল্প ট্রেডার প্রথম দিকে এই অংশটা ট্রেড নিতেছিল, তারা হচ্ছে আলফা। এই আলফা ডিকে কনসেপ্টটা নিউক্লিয়ার ফিজিক্স থেকে আসলেও এই আলফা ওয়ার্ডটার আবার আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে ট্রেডিং একটা লোনলি জার্নি। এই জার্নিটার সাথে কম্পেয়ার করতে গেলে আপনি নেকড়ের জার্নিকে কম্পেয়ার করতে পারবেন। নেকড়ে একটা লোন উলফ কনসেপ্ট আছে, যে নেকড়ে একটা আল মানে লোন প্রাণী। সে প্যাকের শিকার করে, কিন্তু মূলত সে একা থাকতে পছন্দ করে। যেগুলা আলফা টাইপের সেগুলা একা একা লিড দেওয়ার চেষ্টা করে, সে একটু আগায় যায় বাকিদের থেকে। তো আলফা হচ্ছে মূলত, এখানে তো এভাবে আসে নাই, এখানে কি সব আনসার দিচ্ছে। আচ্ছা যাই হোক, আলফা হচ্ছে লিডার টাইপের, যে উল্ফটা সেটাকে বলা হয় আলফা। তো আলফা ডিকে এটা একটা কনসেপ্ট, যেটা হচ্ছে যে আলফার যেই মার্কেটে তার যে এফিসিয়েন্সিটা, বা মার্কেটে তার যে উইন রেটটা, এটা কমতে থাকে, এটাও ক্ষয়প্রাপ্ত হয়। কিভাবে ক্ষয়প্রাপ্ত হয়? যখন সে এটা প্রকাশ করে দেয় সবার কাছে এবং প্রচুর পরিমাণ ট্রেডার এখানে ট্রেড নিতে থাকে, তখন নিচে লিকুইডিটি জমতে থাকে। অনেক বেশি লিকুইডিটি জমে গেলে তখন এটা আর কাজ করে না। এই কারণে খুব বেশি পপুলার যেই স্ট্র্যাটেজিগুলা, এগুলো প্রথম কিছুদিন কাজ করে, পরে যখন ভিডিও লিক হয়ে যায়, মানুষজন দেখা শুরু করে, দেখতে 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 অনেকেই এই স্টাইলে ট্রেড নেওয়া শুরু করে, তখন আর সিস্টেমটা কাজ করে না। এই জন্য মানুষজন স্ট্র্যাটেজি হপিং করতে থাকে। শাইনি সিনড্রোম অবজেক্ট বলে একটা কথা আছে, ২ দিন পর পর নতুন নতুন জিনিস রাস্তার কিনারে পড়ে আছে, একটা চকচকা জিনিস, ওইটা কুড়ায় নিতে হইলো, এটাকে বলে শাইনি অবজেক্ট সিনড্রোম। তো ট্রেডাররা যে স্ট্র্যাটেজি হপিং করে, তারা আজকে একটা নেয়, ওইটা নিয়ে কয়দিন ট্রেড করে, প্রফিট হয়, কয়দিন পর এটা যখন কাজ করে না, তখন রাস্তার কিনারে আর একটা চকচকে জিনিস দেখে আবার ওইটা কুড়ায় নেয়। এই জিনিসটাকে বলে শাইনি অবজেক্ট সিনড্রোম। ভালো ট্রেডাররা ২ দিন পর পরে স্ট্র্যাটেজি চেঞ্জ করে না, তারা একই স্ট্র্যাটেজিতে থাকে, মার্কেটের সাথে অ্যাডাপ্ট করে নেয়। যখন তার স্ট্র্যাটেজিটা কাজ করে না, তখন সে অপেক্ষা করে কেন কাজ করে না, এগুলোর ক্রাইটেরিয়া গুলো খুঁজে বের করে, বের করে সে সাবধানে ট্রেড করে। তো আলফা ডিকের কথা বলতেছিলাম, যে আমি যদি মুখে তুলে খাওয়াই দেই, দেখা গেছে আমার রেটটা কমে যাবে। আলফা ডিকের প্রমাণ হচ্ছে যখন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে, ওই ইন্টারনেট আসার আগে, এই স্টক এক্সচেঞ্জের বয়স তো আজকে প্রায় ১০০-২০০ বছর। তা আগে ট্রেড হইতো কিভাবে? ট্রেডিং ফ্লোরে মানুষজন চিৎকার করে প্রাইস ডিক্লেয়ার করতো, যে মনে করেন অ্যাপলের শেয়ার $20, $20, $20। তো কেউ একজন বললো যে ঠিক আছে, $20 হইলে আমার 50টা শেয়ার $19 অর্ডার পেন্ডিং রাখো, $19 যদি দাও তাহলে আমরা 50টা দিও। তো ওইটা ছিল আগের কালের অকশন মার্কেট থিওরি। অকশন হইতো, এই যে বিড অফার প্রাইস, এই দুইটার পার্থক্যকে স্প্রেড বলে। এই জিনিসগুলো আসছে কোথা থেকে?
ওই যুগের কনসেপ্ট থেকে। এখন ডিজিটাল হয়ে গেছে, তাই আমরা আর বিড অফার নিয়ে চিন্তা করি না। কিন্তু এই যে প্রাইস মুভমেন্ট করতেছে, এটা মূলত বিড আর অফারের লড়াইয়ের মধ্য দিয়েই নির্ধারিত হয়। এই জিনিসটাকে বলে অকশন মার্কেট থিওরি। তো যেটা বলতেছিলাম যে ওই যুগে ধরেন আপনি অ্যানালাইসিস করে বের করলেন, তখন তো এরকম টেকনিক্যাল চার্টও দেখা যাইতো না কোনো মনিটরে। মানুষজন প্রত্যেকটা দিন শেষে পরের দিন ওই হাইস্ট প্রাইস, লোয়েস্ট প্রাইস, ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, এটা বাংলাদেশেও একসময় শেয়ার বাজার পত্রিকায় এই প্রাইসগুলা পাবলিশ করতো। শেয়ার বাজার মানে পত্রিকা না, মানে প্রত্যেক পত্রিকায় শেয়ার বাজার নামে যে পেজটা ছিল, আজ থেকে 20 বছর 30 বছর আগে যারা বাংলাদেশে স্টক মার্কেটে ট্রেড করতো তারা এটা জানে যে এই প্রাইসগুলো দিত। এরকম ক্যান্ডেল স্টিক চার্ট এগুলো দেখা যাইতো না তখন। তখন যারা রিয়েলি প্রফেশনাল ট্রেডার তারা এগুলা একটা গ্রাফ পেপারে প্লট করতো, প্লট করে চার্ট বানাইতো। প্রত্যেক দিন দিন শেষে আগের দিনের ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস এগুলো দিয়ে ড্রয়িং করে করে প্রাইসের চার্ট আঁকতো। চার্ট এঁকে তারপরে সে প্রেডিক্ট করতো যে কিভাবে ট্রেড করতে হবে। তো ওখানে মনে করেন কেউ একটা স্ট্র্যাটেজি আবিষ্কার করলো এবং সে সেটাতে ট্রেড করতেছে, পুরো প্রফিটেবল। এখন আপনি মনে করেন $19 50টা শেয়ার অর্ডার দিল। আরেকজন সেও আপনার দেখা দেখি ধরেন না 19.10 সেন্টে $50 শেয়ার বাইয়ের অর্ডার দিল পেন্টিং। মারামারি লেগে যাইতো যে এই তুই আমার দেখা দেখি আমারে বিট করার জন্য কেন বাই দিছস। ওই দুই ব্রোকার এজেন্ট মারামারি লেগে যাইতো ফ্লোরে। এই ধরনের মারামারি অহরহ ঘটনা ছিল ট্রেডিং ফ্লোরে। এখন অনলাইন হয়ে যাওয়াতে আমরা অনেকটা সভ্য, এই মারামারিটা হচ্ছে না। এটা অনলাইনে নীরবে আমরা বাই সেল করতেছি, নীরবে একটা লড়াই চলতেছে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে তখনকার যুগে সামনাসামনি একজন আরেকজনের ট্রেড নিতে গেলে মারামারি বেঁধে যেত। এখন দেখতেছেন না দেখে মারামারিটা হচ্ছে না। কিন্তু এখন ঘোলাটা হয়ে গেছে আরো এফিসিয়েন্ট। এখন নিচে লিকুইডিটি জমতেছে এবং সে টুক করে এসে খেয়ে দিচ্ছে। তো কেন শুধু শুধু নিজের স্ট্র্যাটেজি লেজি পিপলদের জন্য উন্মুক্ত করে দিয়ে এই আলফাটিকে নিজের স্ট্র্যাটেজির যে উইন রেটটা এটাকে ক্ষয় করব, এইটা অবশ্যই কোনো ডিজার্ভিং কাউকেই দেয়া উচিত। কষ্ট করে পাওয়া জিনিস মাগ না দিলে দাম থাকে না। মাঝখান থেকে কয়েকজন উল্টাপাল্টা ট্রেড নিয়ে জিনিসটা নষ্ট করে দিবে। তো আলফা ডিকে কনসেপ্টটা আছে, কোন একটা কনসেপ্ট লিক হইলে সেটা খুব দ্রুত আর মার্কেটে কাজ করে না। এখন এটা একটা বড় কারণ যে কেউ আপনাকে তার মানে ফ্রিতে দিবে না। নিজের সন্তানকেও দেওয়ার আগে চিন্তা করে যে ওইটা নিতে পারবে কিনা। তো কেউ আপনাকে মুখে তুলে খাওয়াই দিবে না স্ট্র্যাটেজি। হয়তোবা পাজলের মতো করে নিজে যেরকম মিলাইছে, কারণ যে মিলাইছে হলি গ্রেইল অ্যাচিভ করছে, সে নিজেও ওই কারো কাছ থেকে পাইছি আর কাজ করতেছে এমন না। ফিগার আউট করছে মার্কেটে, ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে বের করছে কিভাবে ট্রেড তার সাথে যায়, কোন ধরনের ট্রেড এসে প্রফিট করতে পারে, কোন ধরনের ট্রেডগুলাতে কি ধরনের জিনিসগুলা দেখলে সে ওই ট্রেড যদি হোল্ড করে তাহলে লস খায়। এই ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে সে নিজে একটা পাজল সলভ করছে। তো সে চাইতেই পারে আপনিও এভাবে পাজল সলভ করেন। সে আপনাকে এলিমেন্ট গুলো দিয়ে দিচ্ছে, আপনি পাজল সলভ করেন। পাজল সলভ করে যদি আপনি উঠে আসতে পারেন, এটা
যে পাজলগুলা শেয়ার করছে তার জন্য আনন্দের বিষয়। তো পাজল সলভ করেন। ভিডিওগুলা পাজলের মতো। আমি আপনাকে অ্যানালাইসিস শেয়ার করতেছি, এন্ট্রি আপনাকেই নিতে হবে, প্রফিট আপনাকেই করতে হবে। আপনার প্রফিট করলে আমার 2 টাকা দিবেন? দিবেন না। তো করেন প্রফিট, আর না পারলে সেটাও আমার দোষ না। কারণ আপনি যদি অ্যানালাইসিস শেয়ার করার পরে আমি প্রফিট করলাম, আপনি পারলেন না, সেটা তো আপনার ফল্ট, তাই না? তো লস হইলেও আপনার, লাভ হইলেও আপনার, আমার কিচ্ছু না। তাহলে টেক দ্য রেসপন্সিবিলিটি, লেজি হয়েন না। যেহেতু লাভও আপনার, লসও আপনার, আমার কিছুই না। আর আমি একদম উন্মুক্তভাবে সবাইকে মুখে তুলে খাওয়াই দেব না। যারা ফিগার আউট করতে পারবে তারা। এর ভিতরে দেখি না কয়জনে পাজলগুলো সলভ করে প্রফিট করতে পারেন। পারলে তো ভালো, পারলে আমি বুঝবো যে না, কিছু মানুষ ধরে ফেলছে জিনিসটা। এবং যারা ধরে ফেলছে তারা ডিজার্ভিং, তারা লেজি না। এখন যারা পরিশ্রম করবেন তারাই কিছু প্রাপ্তি, ডিজার্ভিং নিজেদেরকে আশা করতে পারেন। বসে বসে মিলান সেশনগুলার আচরণ, কি ধরনের আচরণে লম্বা মুভ আসে, কি ধরনের আচরণে ফেক আউট হয়, এগুলো মিলান। প্রত্যেক দিন একই টাইমে, ধরেন এটা কতক্ষণ, আজকের সেলটা আসছে 19টা, 18:45 থেকে 19টার ভিতর। গতকালকেরটা আসছে কয়টায়? 18:45 বরাবর। তো এগুলো কি? এটা কয়টায়? 20টায়। তারপরে 20টায় আসলো, বাইটা গেছে কয়টায়? এই যে এই বাইটা, এটা গেছে 18:45-এর লো ক্রিয়েট করছে, 18:19টার ক্যান্ডেল উপরে চলে গেছে। তারপরে এই লোটা ক্রিয়েট করছে কয়টায়? 19টা 15-তে, মানে 18:45 থেকে 19 এর ভিতরে। তারপর একটা স্পাইক দিছি। যাই হোক, মানে প্রত্যেকটা দিন একই টাইমে একই ধরনের কিছু একটা দেখাচ্ছে। এই সেলটা আসছে কয়টায়? 19টা 30-এ। তো একটা নির্দিষ্ট 1-1.5 ঘন্টার ভিতরেই সব গোটা যাচ্ছে। এটা কি এখনো খেয়াল করেন নাই? সারাদিন ট্রেড করা লাগে? তো হালকা হিন্টস দিয়ে দিছি কি দেখতে হয়, কিভাবে দেখতে হয়। এই জিনিসটাই প্রত্যেকটা সেশনের জন্য ফিগার আউট করে ফেলেন। তখন বুঝে যাবেন কয়টা বাজে কি করতেছে, বিগ প্লেয়াররা করতেছে না রিটেল ট্রেডাররা করতেছে। রিটেল ট্রেডাররা করলে মারা খাবে, বিগ প্লেয়াররা করলে লম্বা মুভ দিবে। তো এভাবেও তো বোঝা যায় যে কারা মার্কেট চালাইতেছে। অর্থাৎ চিন্তাটা চেঞ্জ করেন। কেউ একটা প্যাটার্ন বলে দিবে আর ওই প্যাটার্নে মার্কেট চলতে থাকবে, বিষয়টা এমন না। প্রত্যেকটা প্যাটার্নই কিছুদিন কাজ করে, কিছুদিন করে না, কিছুদিন কাজ করে, কিছুদিন করে না। সবগুলো প্যাটার্নই কাজ করে। তো কোনটা কখন কাজ করে, কেন করে না, এই জিনিসটা ফিগার আউট করে। অনেক কথা বলে ফেলছি, মূলত গসিপ করে ফেললাম আপনাদের সঙ্গে। ঠিক আছে, আজকে এতটুকুই। পরবর্তীতে এন্ট্রি নিলে শেয়ার করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।